দর্শক, এবার আমরা চলে যাচ্ছি আজকের চট্টগ্রামে। আর শুরুতেই জানাবো শিরোনাম। ভুয়া জন্ম সনদে বান্দরবানে নেওয়া হচ্ছে জাতীয় পরিচয়পত্র, এমনকি মা বাবার নামও পাল্টাচ্ছেন অনেকে, নেপথ্যে সংঘবদ্ধ চক্র। একদিকে ঠিকানাটা একদিকে, এরকম আমাদের কাছে ধরা পড়ছে। মানে কিরকম আমরা জালিয়াতিতে বিশ্বাসী। নৌ শ্রমিক ধর্মঘটে অচল চট্টগ্রামের 16টি ঘাট, বহির্নোঙরে আটকা 40টিরও বেশি জাহাজ, লোকসানে আমদানিকারকরা, দাবি আদায় আন্দোলনকারীদের অনড় অবস্থান। কক্সবাজারের রামুতে পাহাড় ধসে 2 জনের মৃত্যু, পাহাড় কাটায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বললেন ইউএনও। বোধনের পর কাল থেকে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে শোভাযাত্রা সমাবেশে নিষেধাজ্ঞা। এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো, এবার পুরো খবরে যাচ্ছি। ভুয়া জন্ম সনদ দিয়ে বান্দরবানে জাতীয় পরিচয়পত্র সংগ্রহের চাঞ্চল্যকর ঘটনা ফাঁস হচ্ছে একের পর এক। শুধু রোহিঙ্গা নয়, চট্টগ্রাম সহ আশপাশের জেলার অনেক মানুষও নিচ্ছেন জালিয়াতির আশ্রয়, এমনকি বাবা মার নামও পাল্টে ফেলছেন। জালিয়াতির নেপথ্যে রয়েছে সংঘবদ্ধ চক্র। সঞ্জয় মল্লিকের তোলা ছবিতে হোসাইন জিয়াদের রিপোর্ট। বান্দরবানের বনরূপা পাড়া, পাহাড়ের কোল ঘেঁষে বসতি গড়েছেন কামরুল হাসান। তার প্রকৃত বাড়ি চট্টগ্রামে চন্দনাইশে। সেখানে মিন্টু বড়ুয়া নামে সবাই তাকে চেনেন। বান্দরবানে এসে ধর্ম ও নাম পরিবর্তন করেন, পাল্টে ফেলেন জন্মদাতা পিতামাতার নাম, এমনকি স্থায়ী ঠিকানাও। তার শ্বশুরের নাম সাহেব মিয়া আর শাশুড়ি নূরজাহান বেগম। এই শ্বশুর শাশুড়িকেই বাবা মা সাজিয়ে জাতীয় পরিচয়পত্র নিয়েছেন মিন্টু বড়ুয়া ওরফে কামরুল। এখন এটা কিভাবে আমি বলবো, এরা কেউ হয় স্বীকৃতি দিয়েছে আমাকে, কেউ হয় মা বাবা হিসেবে। জাতীয় পরিচয়পত্র তৈরির প্রথম ধাপ জন্ম নিবন্ধন। কিভাবে বান্দরবান পৌরসভার জন্ম নিবন্ধন সার্টিফিকেট নিলেন তিনি? শ্বশুরের দাবি, কামরুলের মতো ভুয়া ঠিকানা দেখিয়েছেন এখানকার আরো অনেকে। যারা জায়গা আছে তো তাদের তো জন্ম এখানে দেখাইছি। ধর লোহাগাড়া রেবার সৎকে নিয়ে মুখ জায়গা চন্দনে। খোঁজ নিতে বান্দরবান পৌরসভায় গেলে মেয়র জানান, জাতীয় পরিচয়পত্র সংগ্রহের লক্ষ্যে পার্বত্য এলাকায় ভুয়া ঠিকানা ব্যবহার করে অনেকেই আসেন। কেউ ধরা পড়েন, কেউ পার পেয়ে যান। এমনও আসেন কি ওই ছবিটা একদিকে ঠিকানাটা একদিকে, এরকম আমাদের কাছে ধরা পড়ছে। স্মার্ট কার্ড যখন নিয়ে আসছে তখন আর আসে নাই, বিদে নিছে। মানে কিরকম আমরা জালিয়াতিতে বিশ্বাসী। এরপর স্থায়ী বাসিন্দা সাজতে দাখিল করেন জমির ভুয়া কাগজপত্র। এমন একটি ভুয়া খতিয়ান নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিলেন কামরুল এবং ভূমি অফিসের কর্মকর্তা। কাগজটা না, এটা না, এটা আমার না, ওই না, আমার জায়গা নেই আমার। ওর নাম আছে আর কি, এখানে যেভাবে আছে আপনি দিচ্ছেন ওইভাবেই আছে। ভুয়া এনআইডির জন্য জনপ্রতিনিধিদের ভূমিকাকেই দুষছেন স্থানীয় নির্বাচন কর্মকর্তা। ওনারা যদি সঠিকভাবে লোকজনকে চিহ্নিত করে যে না এই লোক আমার এলাকার, আমি তাকে সম্পূর্ণভাবে চিনি জানি, সেক্ষেত্রে তো কোনো জাল ডকুমেন্ট দিয়ে বাইরের কোনো নাগরিক এখানে তো ভোটার হওয়ার সুযোগ নেই। এর আগেও জালিয়াতির মাধ্যমে 13 রোহিঙ্গার জাতীয় পরিচয়পত্র সংগ্রহের প্রমাণ মিলেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, বান্দরবান। নৌযান ধর্মঘটে টানা 2 দিন ধরে অচল কর্ণফুলী নদীর 16টি ঘাট, লাখ লাখ টন আমদানি পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে আটকা পড়েছেন 40টিরও বেশি জাহাজ। খালাস বন্ধ থাকায় লোকসানের মুখে পড়েছেন আমদানিকারকরা। এদিকে নিজ নিজ অবস্থানে এখনও অনড় শ্রমিক এবং মালিকপক্ষ। অচল অবস্থা নিরসনে নেই কার্যকর কোনো উদ্যোগ। খাদ্য ভাতা সহ 11 দফা দাবিতে সকাল থেকে চট্টগ্রামে মিছিল সমাবেশ করেন নৌযান শ্রমিকরা। 2 দিন ধরে ধর্মঘটের কারণে কর্ণফুলী নদীর 16 ঘাটে অলস বসে আছে সব লাইটার জাহাজ, ওয়েল ট্যাঙ্কার এবং বাল কার্গো। সারা দেশে নৌপথে খোলা পণ্য ও তেল পরিবহন বন্ধ। শ্রমিকদের দাবি, মূল বেতন থেকে খাদ্য ভাতা কেটে নেয়ার পর ন্যূনতম বেতন থাকে 7,000 টাকা, তাতে সংসার চালানো দায়। এই অবস্থায় 4,000 টাকা খাদ্য ভাতা প্রদানের দাবি তাদের। যে বেতন দেয় আর দ্রব্যমূল্যের যে দাম, এতে আমাদের খাইয়ে কিছু থাকে না। আমাদের পরিবারে যে টাকা দেয়, তোমরা কি চাকরি করো? এরকম যদি বেতন কুড়ি হয় তা তো ইচ্ছা করে না, এখন মনে করে অন্য জায়গায় চলে যায়। জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে কাজ করি, এভাবে বেতন থাকলে পরে আমাদের আসলে চাকরি করার ইচ্ছা থাকে না।
তবে শ্রমিকদের দাবি না মানার পক্ষে অনড় জাহাজের মালিকরা। ঢাকায় সংবাদ সম্মেলন করে তারা উল্টো দাবি করেন, শ্রমিকরা যতদিন ধর্মঘট করবে ততদিন বেতন বন্ধ থাকবে। মালিকপক্ষের এমন বক্তব্যে ক্ষুব্ধ নৌযান শ্রমিক নেতারা। আমার শ্রমিক কেউ ওই জাহাজে থাকতে চায় না এই মালিকদের আচরণের জন্য। ওনারা কথা যেভাবে বলছে, আমরা শ্রমিকেরা খুবই অসন্তুষ্ট এবং উত্তেজিত হয়ে গেছে। দাবি পূরণ না হলে কাজে যোগ দিতে নারাজ নৌযান শ্রমিকরা। প্রয়োজনে চাকরি ছেড়ে দিতেও প্রস্তুত কেউ কেউ। যদি মালিকের দিতে অস্বীকার করে তাদের ব্যাসেল বুঝে নিক, আমরা যে টাকা পয়সা পাবো দিয়ে দুক, আমরা চলে যাব। মালিক পক্ষের নেতৃবৃন্দের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। আমাদের এই দাবি, আমাদের এই ন্যায্য পাওনা পরিশোধ না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। এদিকে ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আটকা পড়েছে পণ্য বোঝাই 40টিরও বেশি বিদেশি জাহাজ। পণ্য খালাস করতে না পারায় প্রতিদিন আমদানিকারকদের ক্ষতিপূরণ গুনতে হচ্ছে $10,000। প্রভাব পড়েছে পুরো আমদানি রপ্তানি খাতে। হোসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের রামুতে অবৈধভাবে পাহাড় কাটতে গিয়ে মাটির চাপায় 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। মধ্যরাতে উপজেলার লট উখিয়ার ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, একটি চক্র রাতের আঁধারে পাহাড় কাটছিল। হঠাৎ মাটি ধসে পড়লে চাপা পড়ে মারা যান 2 শ্রমিক, আলী আহমেদ এবং মুজিবুর রহমান। আহত হন একজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। পাহাড় কাটার সাথে জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ইউএনও। রাত্রে এরা পিকআপ যুগে মাটি চুরি করার সময় ওই পাহাড় ধসে 2টা লোক মারা গেছে। আমরা সংশ্লিষ্ট জায়গায় গিয়েছি এবং দোষীদের বিরুদ্ধে কার্যকরী একটা ব্যবস্থা নেব এবং সার্বিকভাবে পাহাড় কর্তনের বিষয়ে উপজেলা প্রশাসন রামু সবসময় সদা তৎপর ছিল, এখনো রয়েছে। বান্দরবানের নাইখাংছড়িতে বিজিবির সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত ব্যক্তি রোহিঙ্গা এবং ইয়াবা কারবারি। ভোরে ঘুমধুম ইউনিয়নের কাইশফাড়ি সীমান্তে এই ঘটনা ঘটে। 34 বিজিবির সিও আলী হায়দার আজাদ আহমেদ জানান, মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা আসার খবরে 22 সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা। পাল্টা জবাব দেয় বিজিবিও। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় আধাম নামে এক রোহিঙ্গা। ঘটনাস্থল থেকে একটি বন্দুক এবং 40,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বর্তমান সরকারের আমলে জনগণের সব সাংবিধানিক অধিকার ভুলুণ্ঠিত হয়েছে। নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। চট্টগ্রামে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপি নেতারা। দুর্গাপূজা উপলক্ষে সকালে জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে যোগ দেন মহানগর বিএনপি সভাপতি ডক্টর শাহাদাত হোসেন। তিনি বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যালটের মাধ্যমে সরকারের বিরুদ্ধে অনাস্থা জানাতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। বিএনপি এবং প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করছেন চট্টগ্রামের আওয়ামী লীগের নেতারা। নগরীর 5 নম্বর ওয়ার্ডে 18টি কেন্দ্রে যুব এবং ছাত্র সমাজের সাথে মতবিনিময় সভায় কথা বলেন তারা। সভায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দলটির মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, কোনো অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবে না। উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় আসন্ন নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান তিনি। ক্ষমতার অপব্যবহার করে অডিটর পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগে দুদকের মামলায় রেলওয়ের 13 জন কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইসমাইল হোসেনের আদালতে শুনানি হয়। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচার কাজ শুরু হলো। দুদকের আইনজীবী জানান, অভিযুক্তরা পূর্বাঞ্চল রেলের অডিটর পদে নিয়োগ কমিটির সদস্য ছিলেন। পরস্পর যোগসাজশে মেধাক্রম তালিকার 4র্থ স্থান অধিকারী মশিউর রহমানকে বাদ দিয়ে 7ম স্থান অধিকারী হোসনা আক্তারকে নিয়োগ দেন। এই ঘটনায় 2017 সালে মামলা করে দুদক। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বান্দরবানে হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। 69 পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে 7 ফিল্ড অ্যাম্বুলেন্স বান্দরবান। দুর্গম এলাকা থেকে শত শত রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। এ সময় উপস্থিত ছিলেন 69 পদাতিক ব্রিগেড কমান্ডার খন্দকার শাহিদুল ইমরান। তিনি বলেন, করোনার শুরু থেকেই
চিকিৎসা, খাদ্য সহায়তা সহ নানাভাবে পাহাড়ের মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে খাগড়াছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে আর্থিক অনুদান দিয়েছে সেনাবাহিনী। এ উপলক্ষে সিন্দুকছড়ি জোন সদর দপ্তরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোহাম্মদ কাউসার জাহান বলেন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে সেনাবাহিনী। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সরকারকে নানাভাবে সহায়তা করছে সেনাবাহিনী। বিভিন্ন এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান, বিহার নির্মাণে সহায়তা, দুস্থদের আর্থিক অনুদান এবং সামাজিক সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। বান্দরবানের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান রাজগুরু বৌদ্ধ বিহারে 550 থেকে 800 বছর আগের বৌদ্ধ মূর্তি আছে বলে প্রতিবেদন দিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাহেশলা অধিদপ্তরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন। রাজগুরু বৌদ্ধ বিহারে অধিষ্ঠিত বুদ্ধ মূর্তিটি মিয়ানমারের প্যাগান কাল পর্বের শিল্পরীতির প্রভাবে নির্মিত হয়েছে। গত আগস্টে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের 3 সদস্যের একটি দল রাজগুরু বৌদ্ধ বিহারে অধিষ্ঠিত বুদ্ধ মূর্তিটি পরীক্ষা করেন। কাল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। চট্টগ্রাম জেলার 15 উপজেলায় এবার মোট 1913টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে 1524টি সার্বজনীন এবং 389টি পারিবারিক মণ্ডপ। সকালে হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে সংবাদ সম্মেলনে পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম শাখার নেতারা জানান, করোনা মহামারীর কারণে এবারের উৎসব পরিহার করে মাঙ্গলিক আনুষ্ঠানিকতায় হবে দুর্গাপূজা। এই দুর্গাপূজার প্রস্তুতির খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যাচ্ছি বাটিং মার্মা, তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন বান্দরবান থেকে। বাটিং, এই মুহূর্তে করোনা চলছে, এইরকম একটি সময় এবারে পূজা হচ্ছে, কেমন দেখছেন সেখানকার প্রস্তুতি, কেমন এখন পর্যন্ত সার্বিক আয়োজন? ঠিক আছে, জাঁকজমকপূর্ণভাবে এই যে শারদীয় দুর্গা উৎসব পালন হতো, এবারে এই করোনা মহামারীর কারণে শুধু আনুষ্ঠানিকতাই থাকবে, যে তার চেয়ে বাড়তি যে একটা আনন্দ উচ্ছ্বাস ওগুলি থাকবে না। তারপরেও ওনারা চেষ্টা করছেন যে যতটুকু পারে আনুষ্ঠানিকতার মধ্যে আগামীকাল 22 অক্টোবর থেকে বিকাল থেকে শুরু হবে এবং ওনাদের এই আমার পিছনে দেখেন দুর্গা মন্দির সাজিয়ে রেখেছেন এবং ওনারা বলছেন যে ওনাদের নিজস্ব কিছু ভলান্টিয়ারও থাকবে, যে যাতে মাস্ক, স্যানিটাইজার এবং সামাজিক দূরত্বগুলি যথারীতি বজায় রাখে মতো। আর এদিকে আমি আইন শৃঙ্খলার পরিস্থিতির সাথে কথা বলেছি যে বান্দরবানের 30টি পূজা মণ্ডপে যে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সেটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সচেতন থাকবেন। আর এদিকে যে আমাকে পূজা উদযাপন পরিষদের যে সভাপতি লক্ষ্মীপদ জানিয়েছেন, ওনাদের প্রতিটি মণ্ডপে যাতে এক পাশ দিয়ে ঢুকবে এবং মানে নিরাপত্তা মেনটেন করা হবে। আপনাকে ধন্যবাদ ব্যাটিং। আমরা এবার চলে যাচ্ছি আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছে, তিনি চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। সবুজ, এখানকার পরিস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে করোনা মহামারীর মধ্যে সেখানকার কোনো বাড়তি সতর্কতা নিশ্চয়ই নেওয়া হয়েছে? নিশ্চয়ই বাড়তি সতর্কতা তো নেওয়াই হয়েছে এবং এই করোনা মহামারীর কারণে মূলত এবার প্রতিটি পূজা মণ্ডপে চট্টগ্রামের যে উপজেলাগুলো রয়েছে প্রায় 2000-এর মতো মণ্ডপে পূজা আয়োজন করা হয়েছে এবং আগের মতোই গত বছর যেভাবে যত আয়োজন করা হয়েছিল এবারও ঠিক আয়োজনটি একই রকম থাকছে, তবে এর পরিধি ছোট করা হয়েছে। আগে যেভাবে জাঁকজমকপূর্ণভাবে পূজার আয়োজনটি হতো, যেভাবে লাইটিং করা হতো বা বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে থিম পূজার আয়োজন করা হতো, সেই জায়গাগুলো এবার থাকছে না। শুধুমাত্র পূজার যেসব আনুষ্ঠানিকতা রয়েছে, মূল যে পূজাটি রয়েছে সেইগুলোর বাইরে আসলে এবার কোনো কিছু থাকছে না, মূলত করোনা ভাইরাসের মহামারীর কারণে, যেন বাড়তি মানুষের সমাগম না থাকে সেই কারণেই। এবং এখন পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখতে পেয়েছি পূজার আয়োজন শেষ মুহূর্তে যে আয়োজন সেটি চলছে। আজকে বোধনের মধ্য দিয়ে দেবীর নিদ্রা ভাঙানো হবে এবং কালকে ষষ্ঠীর তিথি যে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হবে। মূলত গতকালকেই মূল যে
সবুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে জানছিলাম সেখানকার পূজার আয়োজন সম্পর্কে। এই সঙ্গে শেষ করছি আজকের চট্টগ্রাম। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।